আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেন তোমরা খুব সহজে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখতে পারো। এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজগুলো রয়েছে, সে কাজগুলো প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তোমরা প্রশ্নগুলো লক্ষ্য করো। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে, জিএম ফসল বলতে কি বোঝো? বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। তবে এখন তোমরা যেটা জিএম ফসল কি, তাই না? সাধারণভাবে অধিক উৎপাদন পাওয়ার লক্ষ্যে এবং বিশেষ ধরনের রোগ, পোকামাকড় ও আগাছার হাত থেকে সহজে সংশ্লিষ্ট ফসল বা সবজিকে রক্ষার জন্যই জিএম ফসল প্রবর্তন করা হয়ে থাকে। দৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে প্রশমিত থাকে। সংক্রায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে লক্ষ্য অর্জন করা সম্ভব। এই ধরনের ফসলকে জিএম ফসল বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষি তুলনামূলক আলোচনা। এখানে প্রথমে বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করা হয়েছে, বাংলাদেশের কৃষি আমাদের প্রেক্ষাপটগুলো কি। এরপরে তোমাদের ভিয়েতনামের কৃষি আলোচনা করা হয়েছে। তোমরা একটু সুন্দর করে দেখে নাও, আর যদি বুঝতে সমস্যা অবশ্যই থামিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো। তোমাদের মতো করে বুঝিয়ে লিখতে হবে। আমি আমার মতামত বিষয়গুলো তুলে ধরেছি। এরপরে বাংলাদেশ ও কৃষি তুলনা করা হয়েছে। আসলে আমাদের সাথে তাদের সম্পর্ক, কৃষি বিষয়ে যে আলোচনাগুলো রয়েছে, যেমন বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনে। তোমরা আসলে এই যে আমাদের যে তুলনা রয়েছে, তোমরা অবশ্যই সেটা ভালো করে তোমাদের মতো করে লিখবে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার। এখানে প্রশ্ন রয়েছে, গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো লেখো। দানাদার খ নম্বরে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। এখন দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। চলো আমরা এর সমাধানটা দেখি। এখানে গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্ত: ১. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। ২. প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। তাহলে আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নের অ্যান্সার করলাম। এবার খ নাম্বার প্রশ্নে যাব। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি সারের ব্যবহারের সুবিধাজনক, তাই না? এখন আমরা কি দেখছি, দানাদার ইউরিয়া সারের পরিবর্তে গুটি ইউরিয়া সার সুবিধাজনক এর সম্পর্কে কিছু তুলে ধরা হয়েছে। তোমরা এই বিষয়টি লক্ষ্য করো এবং এখান থেকে তোমাদের মতো করে অ্যান্সার করো। এখানে তোমার গুটি ইউরিয়া সারের প্রয়োজনীয়তা, গুটি ইউরিয়া সারের প্রয়োজনীয়তা প্রচলিত দানাদার ইউরিয়ার ব্যবহার অসুবিধা থেকে এই গুটি ইউরিয়া ব্যবহার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো, পরে গুটি ইউরিয়া সারের সুবিধা ও অসুবিধা তুলে ধরা হবে। এখানে কি দানাদার ইউরিয়া সারের সুবিধা, এটি প্রয়োগ করা খুবই সহজ, প্রয়োগ করার সময় শ্রম কম লাগে, গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না, বাজারে সহজলভ্য। এরপরে আমাদের দানাদার ইউরিয়া সারের সুবিধা আলোচনা করছি। এটি প্রয়োগ করা খুবই সহজ, প্রয়োগের সময় ও শ্রম কম লাগে, গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না, বাজারে সহজলভ্য। ২. এখানে দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধাগুলো। দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। এই সময় পানিতে মিশে দ্রুত গলে এবং চুষে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বাইরে চলে যেতে পারে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নেবে, তোমাদের সুবিধা মতো লিখবে। গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা। গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। গুটি ইউরিয়া সার ব্যবহারে ২ থেকে ৩০ ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফসল ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায়। এখানে যে আমরা এতক্ষণ এই সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম, বোঝার চেষ্টা করলাম। আসলে লিখতে হবে তোমাদের উপস্থাপন করতে হবে এবং হাতের লেখা সুন্দর করতে হবে, যেন স্যারেরা তোমাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। বই তোমাদের কিন্তু খুলতেই হবে, বই তোমাকে বুঝতে হবে। আমরা তোমাদের সহায়ক হিসেবে কাজ করছি মাত্র। ভালো লেগে থাকলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবার সাথে শেয়ার করবে এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।